সেনাপতি মশাই ভালো হয়ে গেছে, আবার দাঁড়াতে পারছে। সেনাপতি মশাই এখনই ওখানে যাচ্ছে। ওই গন্ডির ভেতরে গেলে কি হবে? আমি নিষেধ করেছি না ওই গন্ডির ভেতরে যেতে। কেন দাদু, ওই গন্ডির ভেতরে গেলে কি হবে? ওই অসুখী বৃষ্টির জল এক ফোঁটা কোনো সুস্থ মানুষের গায়ে লাগলে সর্বনাশ হয়ে যাবে। চলে আয়। গোলাপি রঙের বৃষ্টি রাঘবের ওপর, কিন্তু কেন? কি এমন ঘটেছে যে এইসব হচ্ছে? মল্লিকা, পারুল, তোর প্রধান শত্রু পারুল, সে কোথায়? ওকে কোথায় দেখলি সেটা আগে বল। তাকে তো দেখলাম না, তবে মাতা রাঘবকে ওই অবস্থা দেখে বিস্ময় আর উত্তেজনায় আমি পারুলের কথা ভুলেই গিয়েছিলাম। ভুলেই গেলি? আশ্চর্য, তোর প্রধান শত্রুকেই তুই ভুলে গেলি। মাথা ঠান্ডা কর মল্লিকা, উত্তেজনার বশে তোর আসল উদ্দেশ্য পণ্ড হতে পারে। পারুল শুধু তোর প্রধান শত্রু নয়, ওকে তোকে বলিও দিতে হবে। আর পারুলকে বলি দিতে না পারলে তুই কোনোভাবেই সম্পূর্ণ রাক্ষসী হয়ে উঠতে পারবি না। সম্পূর্ণ রাক্ষসী তোমায় হতেই হবে মাতা, আর পারুলকে তো বলি আমি দেবই। ওর নিস্তার নেই আমার হাত থেকে, যতই চালাকি করুক পারুলকে বলি দিয়েই হব আমি সম্পূর্ণ রাক্ষসী। তাহলে বাকিদের নিয়ে মাথা খারাপ না করে পারুলকে ধরার ব্যাপারে মনোনিবেশ কর, চেষ্টা কর, ভালো করে দেখ পারুল ঠিক কোথায়, ওর অবস্থান কোথায়। ঠিক বলেছেন মাতা, আপনি ঠিক বলেছেন। আমি এই মুহূর্তে সেটাই দেখছি। আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমার প্রধান শত্রু পারুলকে দেখতে চাই। দেখতে চাই পারুলের অবস্থান ও কি করছে। পারুলের দৃশ্য প্রকট হোক আমার দৃষ্টির সামনে। দাদু, দাদু, তোর দাদু? আমার দাদু? তোর দাদু কি করছে ওখানে? মাতা ওই কালো কাপড়ে ঢাকা ছায়া মূর্তি আর কেউ নয়, আমার দাদু। আমার প্রধান শত্রু পারুল আর রাঘবেন্দ্রকে সাহায্য করছে আমার দাদু। পারুল, 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 আমি আবার হাঁটতে পারছি, আমি আবার হাঁটতে পারছি, লাফাতে পারছি, ছুটতে পারছি। আমি আমার 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 শরীরে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই পারুল। আমি আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি পারুল। ভাগ্যিস তোমার সঙ্গে জঙ্গলে দেখা হয়েছিল দাদু, নইলে যে কি হতো। দাদুই তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছে সেনাপতি মশাই। একটু ভালো করে হাঁটা চলা করে দেখে নাও, দেখে নাও কোথাও কোনো ঠিক আছে কিনা। না দাদু, কিচ্ছু নেই, শরীরে খিচ ব্যথা কিচ্ছু নেই, কোনো ক্লান্তি নেই শরীরে। এ দেখো দাদু, আমি আমি উঠবস করছে, এ দেখো, এ দেখো, দেখো, দেখো কেমন উঠবস করছে, এ দেখো কেমন গড়াচ্ছে, দেখো কেমন গড়াচ্ছে গড়গড়িয়ে, আবার ডিগবাজিও খাচ্ছে, দেখো, দেখো, দেখো কেমন ডিগবাজি খাচ্ছে। আমি সুস্থ, আমি পুরোপুরি সুস্থ এখন, সুস্থ, 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 আমি সুস্থ দাদু, আমি সুস্থ। পারুল, পারুল, আমি সুস্থ, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ। কি
এবার খুশি তো? কি বলছো কি মল্লিকা? রাঘব আর পারুল এত দূর পৌঁছে গেছে? শুধু পৌঁছে গেছে তাই নয়, ওরা আমার দাদুকে পর্যন্ত হাত করে ফেলেছে। কি বলছো কি? রাক্ষস রাজ্যে এই মুহূর্তে আমাকে পৌঁছতে হবে, কারণ আমার মন বলছে সেখানে সেখানে বড় কোনো গোলমাল বেঁধেছে। গোলমাল তো অবশ্যই হয়েছে মল্লিকা, না হলে রাক্ষসদের এরকম আচরণ কোনো খবরই নেই। রাক্ষস সভাসদরাও কেউ এখনো সূর্যনগরে ফিরে আসেনি। যেটা এর আগে কখনো ঘটেনি। বারবার ডাকা সত্ত্বেও কেউ সাড়া দিচ্ছে না। ভয়ঙ্কর কোনো কাণ্ড না ঘটলে এমনটা হওয়ার কথা না। আমার আর এক মুহূর্ত অপেক্ষা করা ঠিক হবে না। বিদায় দাও আমাকে, তোমরা বিদায় দাও। ঠিক আছে, যাও মল্লিকা, কিন্তু মাথা ঠান্ডা রেখো। আজকাল তুমি কথায় কথায় বড্ড বেশি মাথা গরম করে ফেলছো। সুরেন্দ্র কিন্তু ঠিক কথাই বলছে মল্লিকা, মাথা গরম করা চলবে না। এবার কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। আর মনে রাখতে হবে, তোর শত্রুরা কিন্তু তোর থেকেও বেশি বুদ্ধিমান। তোর এই জাদু শক্তি আর শারীরিক শক্তির সাথে এবার বুদ্ধির খেলাও খেলতে হবে। কোনো হঠকারিতা করা চলবে না মল্লিকা। ঠিক বলেছে তন্ত্রমাতা, শত্রুকে কখনো দুর্বল ভাবলে চলবে না। যারা দীর্ঘ দুর্গম পথ পেরিয়ে রাক্ষস রাজ্য অব্দি পৌঁছে যেতে পারে, তোমার দাদুকে তাদের দলে টেনে নিতে পারে, তারা সবকিছু পারে। তাদেরকে দুর্বল ভাবলে চলবে না। মনে হচ্ছে শরীরে নতুন করে প্রাণ শক্তি ফিরে পেয়েছি। শরীরে কোনো জড়তা নেই, যন্ত্রণার লেশ মাত্র নেই আমার শরীরে। আমি খুব খুশি হয়েছি দাদু। তুমি শুধু আজ সেনাপতি মশাইকে না, আমার জীবনে ফিরিয়ে দিয়েছো। তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না। এমন সোনার টুকরো নাতনি আমার, তার জন্য এটুকু তো করতেই হয়। এবারে যা যা। সেনাপতি মশাই, পারুল, দিদি ভাই দেখছি সেনাপতি মশাই খেপে আমার কথা বেমালুম ভুলে গিয়েছে। দল আমাকেও ভারী করতে হবে সুরেন্দ্র। মহেন্দ্রর বাকি রানীরা দীর্ঘদিন হলো তাদের বাপের বাড়ি ঘুরতে গেছে। সময় হয়েছে তাদের ফিরে আসার। তুমি শীঘ্রই তাদের সূর্যনগরে ফেরানোর ব্যবস্থা করো সুরেন্দ্র। ঠিক আছে রানী, আমি তাদের বাপের বাড়িতে খবর পাঠাচ্ছি। আমি এদিকটা সামনে নেব, তুমি যাও। প্রণাম মাতা। বিদায় মহারাজ। এবার আমার সব কথা মনে থাকে যেন মণিমল্লিকা। মনে থাকবে মাতা, আপনার কথা মতোই সব হবে। আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ মহারাজ এবং তন্ত্রমাতা আপনারা দুজনে মিলে রাজকার্য পরিচালনা করবেন। বিদায়।
অনেক রাত হলো যে দিদি ভাই, আমার যে বড় খিদে পেয়েছে। দাদু, দাদু তুমি একদম চিন্তা করো না, আমার কাছে এই যে এই জাদু ঘটিটা আছে। এক ঘটি দুধ খেলে তোমার সব খিদে মিটে যাবে। কি দুধ? না 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 না, ওই সব সাথী খাবার আমার এখন চলবে না। এখন আমার পেট পুড়ে বেশ ভালো মন্দ খেতে হবে। ভালো মন্দ সেসবে জঙ্গলে কোথায় পাবো দাদু? ঘাবড়াতে লাগবে, সব ব্যবস্থা আমি করছি। বুড়ি ঠান্ডা তো মুড়ি ঠান্ডা। পেট ভরে খেয়ে ঠান্ডা মাথায় তবে পরের কাজকর্ম ঠিক করতে হবে। কি বলি? আয় দেখি নকশা কাটা মখমলের জাজির। আয় আয় পোলাও আয়, মুন্ডা মিঠাই পায়েস আয়। এখন আয় দেখি, খেতে বস দেখি দুজনে। আয় আয়। আরে তুই এতক্ষণ কোথায় ছিলি রে? ঠিক সময় এসেছিস। আজ তুইও আমাদের সঙ্গে খাবি। আজ আমাদের বনভোজন। তারপর সেই আগুনের দেয়াল পার হলে কি করে? সেই দেয়ালের ফাঁক দিয়ে কেবলমাত্র একজনই শুধু বলতে পারে। হ্যাঁ দাদু, পারুল তো একা বেরোতে কিছুতেই রাজি হলো না। বলল মরতে হলে দুজনেই মরবো, আর যদি বাঁচি তাহলে একসাথেই বাঁচবো। তারপর আমি জেদ ধরতে সেনাপতি মশাই আমাকে পিঠে নিয়ে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আগুনের দেওয়ালের নিচে গিয়ে কোনো রকমে বেরিয়ে গেল। বুদ্ধির জোরে তোরা খুব বেঁচে ফিরেছিস। তারপর 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 সে নীল দেওয়ালের আসমানি দরজা খুলতেই দেখি সামনে মহাকাশ। মনে হলো বুঝি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। মহাশূন্য। তা সেই মহাশূন্য কি করে পার হলি তোরা? তখনই পারুলের মনে পড়ে গেল তোমার সেই হেয়ালি ছড়ার কথা। চোখে যাহা দেখি তাই সত্যি সে নয় ভাই, ওই যেতে জোরানো শূন্যের পথ চেনো।
মানতেই হবে, নইলে এই হেয়ালির উত্তর খুঁজে বের করা খুব সহজ ব্যাপার নয়। যাকে ওই চাপা ভাইকে তো দেখা হয়ে গিয়েছে, আর ঝামেলা বাড়াস না। এবার ভালোয় ভালোয় নিজেদের প্রাণ নিয়ে ওই রাক্ষস রাজ্য ছেড়ে নিজেদের দেশে চলে যা। যত শীঘ্র সম্ভব আমাকে রাক্ষস রাজ্যে পৌঁছতে হবে। আমায় জানতেই হবে সেখানে কি ঘটেছে। তন্ত্রমাতার কথা অনুযায়ী যদি সত্যি সেখানে কোনো দুর্যোগ ঘটে, তার মোকাবিলাও করতে হবে আমাকে। কিন্তু কি ঘটেছে কি সেখানে, কিন্তু সেটাই বুঝতে পারছি না। কোনো রাক্ষসরা সাড়া পর্যন্ত দিচ্ছে না। সন্ধ্যের আগে তো নীলকুণ্ডের জলে স্নান সেরে সকলের সুস্থ সবল হয়ে যাওয়ার কথা। আমি নিজেই না হয়ে তোদের সঙ্গে করে নিয়ে ওই রাক্ষস রাজ্যের মূল ফটক পার করে দিয়ে আসছি। না না দাদু, তুমি কি বলছো? এ অসম্ভব। আমার চাপা ভাইকে সঙ্গে না নিয়ে এই রাক্ষস রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। ওই একটা শুকনো ফুলকে সঙ্গে নিয়ে গিয়ে কি লাভ হবে তোর? পারো, আমি নিশ্চিত চাপা ভাইকে নিয়ে যাবার কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, আর সেটা দাদু জানে। বলো না দাদু, আমার চাপা ভাইকে সজীব অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়ার উপায় কি? চারপাশে তো শান্ত কেন? মনে হচ্ছে সবাই ঘুমিয়ে আছে। রাত্রি 2 প্রহর এখনো কাটেনি নিশ্চয়ই। এই মুহূর্তে আমার বাবার সঙ্গে দেখা করতে হবে। সকাল পর্যন্ত অপেক্ষা করা আমার ঠিক হবে না। এখানকার বর্তমান পরিস্থিতি আমাকে খতিয়ে দেখতে হবে। আমায় জানতেই হবে কি ঘটছে এখানে। আর তার সঙ্গে সঙ্গে বাবাকে এটাও জানাতে হবে যে আমার শত্রুপক্ষকে সাহায্য করছে আমারই দাদু। এক্ষুনি আমাকে বাবার কাছে যেতে হবে, এই মুহূর্তে। কি হলো দাদু, বলো না। কি বলি বলতো দিদি ভাই, সে অনেক জটিল ব্যাপার, তোরা পারবি না। আমি কি এমনি এমনি তোদের যেতে বলছি? কিন্তু দাদু, আমাদের তো একবার চেষ্টা করতেই হবে। ঠিকই, বলো না দাদু, কি উপায় বলো না। কি বলি বলতো, ওই উপায় আছেও বলতে পারিস, আমার উপায় নেইও বলতে পারিস। উপায় আছে কিন্তু নেই, এ কেমন হেয়ালি।